বাট এই ভাইয়ের মাথা এই যে কুকুর সোনামণি এভাবে আসে না। গুড মর্নিং হ্যাপি পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সুন্দর একটা গুড নিউজ দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা স্টার্ট করতেছি আমার বাসা থেকে। এখন বের হব বেসিক্যালি আমি আমার অফিসে, আর অফিসে যাওয়ার পথেই আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা হবে। আপনারা জানেন গত ভিডিওতে আমি একটা MT-15 নিয়ে ব্লগ স্টার্ট করি, যেটা নিয়ে আমি বান্দরবন যাই। তো বান্দরবনের দ্বিতীয় পার্ট ভিডিওটা দেওয়ার আগেই আমি এই ভিডিওটা দিচ্ছি, কারণ একটা গুড নিউজ আপনাদের জন্য অবশ্যই আছে। বেসিক্যালি আপনারা জানেন MT-15 বাইক আমার কত পছন্দের। তো শেষ পর্যন্ত MT-15 বাইক নিয়ে আমার কী ইচ্ছা, কী করতে চাই এবং কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগে বের হয়ে বাইকটা আপনাদেরকে দেখায়, যে বাইকটি নিয়ে আমি ব্লগ করেছি। তো চলেন বের হয়ে করি। তো এই হচ্ছে সেই বাইক, যে বাইক নিয়ে আমি বান্দরবান, পতেঙ্গা, তারপরে কক্সবাজার, এই যে আলীকদম, এই জায়গাগুলোকে ভ্রমণ শেষ করেছি। তো স্বপ্নের বাইক, পছন্দের কালার, সব কিছুই একসাথে মিলে গেছে। তো বাইকটা প্রতিদিনই দেখি একবার করে, ভালো লাগে। পছন্দের বাইক হাতে থাকলে ব্যাপারটা ডিফারেন্ট হয়। তো চলেন বাকি কথা বাইক চালাতে চালাতেই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আমানিল্লাহ। অফিসে রওনা হলাম। ঘড়িতে সময় এখন 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। আশা করি 10 মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যাব। তো কথা হয়েছে MT-15 বাইক। MT-15 বাইকটা আমার খুব পছন্দের লিস্টের একদম সবার প্রথমে ছিল। এই ভিডিওটা আপনারা যারা দেখেন নাই এখনও, এই ডান পাশের আই বাটনে আমি এটা দিয়ে দিচ্ছি, বা ডিসক্রিপশনে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখে নেবেন। তো কতটা MT-15 কতটা প্রিয় আমার বাইক, তো সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমার হাতে R15M ছিল, আমি চালাইছি, বা জিক্সার ছিল হচ্ছে পালসার ডবল ডিক্স। তো যত যাই চালাই না কেন, MT-15 মতো বাইক আসলে কোনোটাই না। যদিও অনেকের মতামত যে R15 ইঞ্জিন এবং হচ্ছে MT-15 ইঞ্জিন, বডি, এভরিথিং সবই এক, শুধুমাত্র কিট আলাদা। এবং MT-15 থেকে ওর সাথে পার্থক্য হচ্ছে R15 V3-তে যেটা হয় সেটা হচ্ছে কিট, হ্যান্ডেলবার আর হচ্ছে স্পকেটের কারণে। তো স্পকেট যদি বড় হয় সেক্ষেত্রে টপ স্পিড বাড়বে, তার মানে কিন্তু এই না যে সব কিছু আলাদা। বাস্তবতা হচ্ছে, দাঁড়াও একটু ভাই, আমি একটু যাই নি, এই জায়গাটাতে সকালবেলা একটু জ্যাম থাকে। তো যা বলতেছিলাম, স্পকেট বড় হওয়াতে টপ স্পিড এটার বেশি থাকে R15-এর, কিন্তু টর্ক বেশি পাওয়া যায় MT-15-এ, যার কারণে MT-15-কে মাস্টার অফ টর্ক বলা হয়। তো সেই সব দিক হিসেব করে চিন্তা করলাম যে আমি যেহেতু ট্যুর পাগল মানুষ, প্রচুর পরিমাণে ট্যুর করার জন্য আমার MT-15 হচ্ছে বেস্ট চয়েস। এবং কমফোর্টেবলের দিক থেকে, চালানো, টর্ক, মানে এভরিথিং। তো ফাইনালি আমার হাতে এখন MT-15 বাইক, যে বাইকটি নিয়ে আমি লম্বা একটা সফর শেষ করে এসেছি। ঠিক ঈদের দিন রাত 12টার সময় স্টার্ট করেছিলাম, আর 30 তারিখে ঈদ ছিল হচ্ছে কয় তারিখে, 22 তারিখে, আর ট্যুর কমপ্লিট করি আমি 30 তারিখে। এই জায়গাটাতে আবার কাদা হয়ে গেল, এটা কোনো কথা? চাইছিলাম 10টা মিনিট আপনাদের সাথে শুধু বক বক করেই যাব। এই যে রাস্তাটা দেখতেছেন না, রাস্তাটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওয়াশার মানে কি বলবো, খামখেয়ালিপনার কারণে রাস্তার এখন এই অবস্থা। দেখেন এই যে বাম পাশে রাস্তা কেটে নতুন করে তারা ড্রেন করতেছে। রাস্তা কমপ্লিট হয়ে গেছে, 6 মাস 1 বছর রাস্তা ফালানো ছিল এই অবস্থায়, তখন তারা ড্রেনে কাজ করে নাই। ড্রেনের কাজ করছে আইসা, যখন রাস্তা কমপ্লিট হয়ে গেছে তখন রাস্তা কেটে। আচ্ছা, যেটা বলতেছিলাম, MT-15 বাইকটা কিভাবে নিলাম, এটা একটা প্রসঙ্গ। কাহিনী হয়েছে, এক ভাই ঢাকায় থাকে, উনি R15
V3 নিছে। তো ওনার খুব শখ ছিল R15 V3টা নেওয়ার। এর আগে উনি MT-15 নিয়ে নিছে। তো MT-15টা নিয়ে বেশ ভালোই সে জার্নি করছে, অনেক দিন চালাইছে, তবে খুব যত্ন করে চালাইছে, এটা আমি গাড়ি দেখে বুঝতে পারছিলাম। আর উনিও একজন মোটো ব্লগার, উনিও মোটো ব্লগিং করে আর কি। তা উনি পরিচয়টা দিতে একটু নিষেধ করছে, যাতে তার পরিচয়টা আমি এভাবে না দেই, মানে উনি চাচ্ছে উনি যে বাইকটা সেল করছে এটা যেন কেউ না জানে। তো যেই কারণে আমি ডিটেইল সব কিছু আপনাদেরকে অত কিছু না বলতে পারলেও এইটুকু বলতে পারবো যে বাইকটা তার কাছ থেকে এনে আমি অনেক দিন চালাইছি, দেন তাকে আশ্বস্ত করছি যে হ্যাঁ বাইকটা আমি নেব। আর ফাইনালি তাকে কনফার্ম করার পরে আমি এই ভিডিওটা করতেছি। আর এই ভিডিওটা যখন আমি করতেছি তখন মাত্র 18ই মে। তো এই বাইকটা এখন আমার হয়ে গেছে, সেই কারণে আমি ভিডিওটা করতেছি। যখন আমার কনফিউশন ছিল তখন আমি এই ভিডিওটা করি নাই। ইভেন বান্দরবান ট্যুরের আগেও আমি কনফিউশনে ছিলাম আসলে বাইকটা আমার হবে কি না। তো বাইকটা আমি নিয়ে মোটামুটি মডিফিকেশন টুকিটাকি করছি, কিছু সাজানোর ব্যাপার স্যাপার আছে এখানে। আমার প্রায় অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, বাইকের দামটা আর নাই বলি। এই মুহূর্তে আমি আছি বয়রা মোড়ের সামনে, হচ্ছে মুজগুনি আবাসিক এলাকা। এটাকে অতিক্রম করে আমি পৌঁছে যাব নতুন রাস্তা, আর তারপরেই মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পরে আমার অফিস, মানে দৌলতপুর। তো চলেন যেতে যেতে আরও কত কথা বলি। আজকের আবহাওয়াটাও চমৎকার লাগতেছে, আর কথা বলতেই মন চাইতেছে। আজকে যদি অফিস না থাকতো আপনাদের নিয়ে চলে যেতাম দূরে কোথাও, তো সেটা যেহেতু সম্ভব না, তো 10 মিনিট পক করি আপনাদের সাথে, এটাই মনে হয় বেটার হয়। প্রথম আমি MT-15 নিয়ে যে বাইক রিভিউ টাইপের একটা ভিডিও করছিলাম, আসলে এটা রিভিউ টাইপের ভিডিও না, এটা ছিল আমার ইমোশন প্রকাশ করার একটা ভিডিও, যে MT-15কে আমি কতটা ভালোবাসি। MT-15 নিয়ে আমি টোটাল এখন পর্যন্ত 4টা ব্লগ ভিডিও আপলোড করেছি। একটাতে জিক্সা নিয়ে রাইড করেছি, কিন্তু কথা বলেছি MT-15 নিয়ে। আর দ্বিতীয়টাতে MT-15 নিয়ে একটা ওই যে আমার মানে MT-15 নিয়ে নিজের একটা মতামত প্রকাশ করেছি কয়েকদিন চালানোর পরে, এবং ফাইনালি MT-15 নিয়ে একটা ব্লগ আপলোড করে ফেলেছি। এটা পার্ট 1। এরপরে আরও 6 থেকে 7টা পার্ট আসবে আশা করছি। আসলে বান্দরবান ট্যুরের কিছু ভিডিও বা ফুটেজ আমি পরে চেক করে দেখলাম যে বেশ পরিমাণে নয়েজ আসছে, কটকট করে একটা শব্দ আসছে। এটা কেন আসছে আমি এখনও ফাইন্ড আউট করতে পারি নাই। তো আশা করি খুব শীঘ্রই এটাও সমাধান হয়ে যাবে। এই শব্দটা আসে আমি খেয়াল করে দেখলাম বেসিক্যালি যখন স্পিডটা আপ থাকে তখন, আর স্লো থাকলে, যেমন এখন যে স্পিডটা আছে 48, 40 থেকে 60 পর্যন্ত, এই শব্দটা কম থাকে। কিন্তু যখনই হচ্ছে 90 বা 80 ক্রস করে তখনই এই শব্দটা শুরু হয়। তা আমার মনে হয় এটা বাতাসের কারণে আসলে এই শব্দটা হয়। তো এখন আমার দেখতে হবে আসলে চেক করে কখন এই শব্দটা হয়, কেন হয়, কিভাবে হয়। এই জন্য আমার দরকার আসলে সময়। আর চাকরি করে আসলে সত্যি কথা বলতে কি, পরের চাকরি করে নিজের জন্য সময় বের করা খুবই টাফ। আমি যেখানে জব করতেছি সেখানেও একই ব্যাপার, আপনারা যারা জব করেন সবার জন্য একই বিষয়। তবে সরকারি চাকরিজীবীদের জন্য ডিফারেন্ট বিষয়, তাদের সময় কিছুটা বের করার সুযোগ থাকে, কারণ অফিসের বাইরে এরপর অন্য অফিসের কাজ আর থাকে না। যেমন 10টা 5টা যদি ডিউটি হয়, সেক্ষেত্রে 5টা যদি ডিউটি শেষ হয়ে যায়, 5টার পরে আসলে অফিসের কোনো কাজ করতে হয় না। বাট আমাদের যদি ডিউটি হয় 10টা 5টা, সেক্ষেত্রে আমাদের ডিউটি শেষ করতে করতে বাজবে রাত 8টা, এবং 8টার পরে শুরু হয় আবার অন্য প্রজেক্ট, অন্য কাহিনী। সব মিলিয়ে 24টা ঘন্টায় অফিসের জন্য বরাদ্দ করে রাখতে হয়। তো কিছু করার না, এটা আমাদের বাংলাদেশে এটা খুবই প্রচলিত একটা ব্যাপার, এটাতে আমরা অভ্যস্ত আছি। তো এই মুহূর্তে আমি মুজগুনি পার হয়ে চলে আসছি আবু নাসের মেডিকেলের সামনে। ভাই সরে যাও, এই পার্ট ইউজ করছি ডাবল ডিস্ক যেটা ছিল সেটা। বাট এই ভাইয়ের মাথা এই যে কুকুর সোনামণি এভাবে আসে না। আমার কাছে আসলে আমি তো ভয় পাইতাম, যাই হোক কুকুর ভয় পায় না। এইভাবে যদি আসে কুকুর, সে ভয় না পায় এমন কেউ নাই।
আমার বাসার সামনে একটা কুকুর আছে, কুকুরটার বাচ্চা একটা বাইকের নিচে পড়ে মারা গেছে, যার কারণে কুকুরটা ঠিক এইভাবেই বাইক দেখলে ঘেউ ঘেউ করে কাছে আসে। এখনও এর সাথে পরিচিত হয়ে পারি নাই। প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার, দেখলেই গা জ্বলে। তেলের দাম ভাই, তেলের দাম কি আর কমবে না? আচ্ছা, আপনাদের কাছে একটা কথা, যারা আমার ব্লগ দেখেন তারা একটু কমেন্টসে জানাবেন বাইকটা কেমন হয়েছে, এবং আরও একটা ব্যাপার জানাবেন যদি জেনে থাকেন বা মতামত প্রকাশ করবেন, সেটা হচ্ছে তেলের দাম কি ভাই কমবে না? ইউরোপ যেসব দেশে আর কি, ইউরোপের ওদিকে যেসব দেশে বা আরব আমিরাতে যে দেশে যেখানে তেল উৎপাদন হয়, মানে তেলের দেশ বললেই চলে, ওই সব দেশে তো তেলের দাম খুবই কম। তা আমার দেশে তো তেল হয়, অকটেন পেট্রোল এগুলো তো আমার দেশেই হয়, তাহলে আমার দেশে তেলের দামের বাড়ানোর কারণটা কি? আগে যখন বাইক আমরা প্রথম ইউজ করি, মানে আমি প্রথম ইউজ করি, তখন আমি হিসাব করে দেখছিলাম যে বাসে আমার এক জায়গা থেকে আরেক জায়গা যেতে যে পরিমাণে তেল খরচ লাগে, সিট ভাড়া লাগে, তার থেকে বাইক নিয়ে গেলে তেল খরচ আমার অনেক কম, সহজে এবং তাড়াতাড়ি পৌঁছানো যায়। কিন্তু রিসেন্টলি আমি হিসাব করে দেখলাম যে তেল খরচ যা যায় বাস ভাড়াও তাই। মানে তেল খরচ করে কষ্ট করে যাওয়ার পরে দেখবো বাস ভাড়া যা হয়েছে আমারও তাই খরচ হয়েছে। লাভ কি? এই কাহিনী, এই যে আমাদের দেশে তেলের দাম বাড়ানো অন্যান্য দেশের সাথে হচ্ছে সমন্বয় করার একটা যে ফালতু মানে টপিক বললো সরকার, এটারে আমি একদমই মানে উড়াই দিচ্ছি, বোমা মাইরা না, মানে তুড়ি মেরে উড়াই দিতে পারি এইভাবে যে আমার দেশে তেল তৈরি হয়, তাইলে আমি কেন অন্য দেশের সাথে সমন্বয় করতে যাব? আমার বাসায় যদি ভাত রান্না হয় তাহলে আমি কিনে খাওয়ার মতো ব্যবস্থা কেন করব? বেচে দিয়ে কিনে খাবো কেন? আমি তো নিজেরটাই নিজে খাইতে পারি, তাই না? আচ্ছা, এটা বাদ দিলাম। বাস ভাড়ার সাথে পেট্রোল অকটেনের দামের সমন্বয় করার কারণে, মানে পিছে সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের দেশের বাস মালিক সমিতি, এবং হচ্ছে আমাদের তার নামটা নাই বললাম, যদি চাকরি চলে যায়, নাম বললে চাকরি থাকবে না, বিষয়টা ঠিক এরকম, কথা বললে সমস্যা। ইদানিং খুলনায় দেখতেছি প্রচুর পরিমাণে গাড়ি বেড়ে গেছে। তবে একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, যদি বৃষ্টি হয় এরকমের রাস্তা থাকে, বাইক চালাইতে আমার খুব ভালো লাগে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমি যে বাইকগুলো চালাইছি এতদিন, 2-3টা বাইকই চালাইছি, এর মধ্যে সবগুলো বাইকই বৃষ্টির সিজনে খুব স্মুথ থাকে। মানে আবহাওয়া যদি ঠান্ডা থাকে গাড়িও খুব স্মুথ থাকে, অতিরিক্ত গরম যখন হয় তখন আর স্মুথ থাকে না, বা অতিরিক্ত যখন শীত হয় তখনও স্মুথ থাকে না। ঠিক আছে, এই যে এই সময়টাতে গাড়িটা খুব স্মুথ থাকে, এটা হচ্ছে আমার মতামত। আমার হাতে যতগুলো বাইক আমি চালাইছি ততগুলো বাইক থেকে আমার এই আইডিয়া। দেখেন, এখন আমার বাইকের হিট আছে ধরেন সর্বোচ্চ 64 থেকে 65, যখন গরমের সিজন হবে তখন 98 থেকে 100 এরকম হওয়ার কথা। কি ব্যাপার, এখানে আবার জ্যাম লাগে দিল এইটুকু রাস্তায়, কোনো কথা? তো শীতকালে যেটা হয়, বাইক বেশি ঠান্ডা হয়ে যায়। যদিও এটা এফআই বাইক, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার হাতে এফআই বাইক তো এই প্রথম, মানে ব্যক্তিগত বাইক। এফআই বাইক আরও চালাইছি, কিন্তু ব্যক্তিগতভাবে এটাই তো আমার প্রথম। যাই হোক, MT-15 নিয়ে আমার মানে শখ একটা পূরণ করছি আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ এটা নিয়ে আগামী পথ চলা হবে। আগামী দিনে আপনারা নেক্সট টাইম থেকে MT-15 নিয়ে আপনারা ব্লগ ভিডিও পাবেন। হ্যাঁ, তবে R15M নিয়ে একটা ব্লগ পাওয়ার কথা আছে, তবে এখনও ভিডিওটা করার সুযোগ হয়ে ওঠে নাই। যান, আপনি যান। ধন্যবাদ, আমারে বের করে দিল আগে ভাই। এখানে হচ্ছে আমার অফিস, বাইকটাকে সুন্দর করে পার্ক করি। ভিডিওটা এখানে শেষ